সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটি, যেখানে আমরা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার মানে লেটেস্ট সেমিস্টার সিস্টেমে কিভাবে তোমাদের রেজাল্ট হবে, কিভাবে বেস্ট অফ 5 থাকছে কিনা, কোনো বিষয়ে ফেল করলে গ্রেস মার্কস দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হবে, একদম কাউন্সিলের সভাপতির কাছ থেকে আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই বিষয়ে কমপ্লিট আপডেট, কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে এই ভিডিওতে। তার পাশাপাশি সংসদের তরফ থেকে যে ইতিমধ্যে গাইডলাইন্স আছে, বিভিন্ন গাইডলাইন্স এসেছে বিভিন্ন সময়ে, আপডেটেড যে গাইডলাইন্স, আপডেটেড যে নিয়ম কানুন, সেগুলো কিন্তু সবকিছু স্টুডেন্টদের ফেভারে। আমি একদম কমপ্লিট এখানে প্রেজেন্টেশন রেডি করে নিয়েছি, সহজ করে তোমাদের বুঝিয়ে দেব। এবং প্র্যাকটিক্যালি তোমাদের কোনো বিষয় যদি কোনো কম নাম্বার হয়ে যায়, অন্য বিষয় থেকে কিভাবে গ্রেস মার্ক ট্রান্সফার হয়ে সেই বিষয়ের নম্বরটা বেড়ে যাবে, সেই বিষয়ে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি অপশনাল যে পেপার রয়েছে, মানে তোমরা যেটাকে ফোর্থ সাবজেক্ট বলো, যেটা তোমরা ফোর্থ সাবজেক্ট রেখেছো, যদি তোমাদেরকে আমি মার্কশিটটা দেখাই তাহলেই বুঝতে পারবে। ধরো এইটাকে তোমরা ফোর্থ সাবজেক্ট রেখেছো, তো এইটাই কি তোমাদের ফোর্থ সাবজেক্ট হবে, নাকি এই মাঝের থেকে কোনো ফোর্থ সাবজেক্ট হয়ে এইটা ওই জায়গায় ঢুকে যাবে, এরকম কি নিয়ম রয়েছে সেটাও কিন্তু কাউন্সিলের গাইডলাইন্সে সবকিছু বলা রয়েছে। এবং আমি ফাইনাল লিখিত কনফার্মেশন নিয়েছি। জানো এইগুলো বারবার বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ আসতে থাকে, এতবার নোটিশ আসে, এতবার আপডেট হয়েছে, একটা কনফিউশন অলরেডি হয়ে গেছে। তো ফাইনাল ক্ল্যারিফিকেশনের জন্য আমি সংসদকে মেল করেছিলাম। আমি বিভিন্ন সময়ে তোমাদের জন্য, আমার নিজের জানার জন্য এই কমিউনিকেশনগুলো চালাতে থাকি, যে কি আপডেট আসছে, কি হতে চলেছে, এই বিষয়গুলো আগে থেকে জানা যায়। যে কারেন্ট এক্সামিনেশন রেগুলেশন 9(1) আর 9(2) এগুলো পরে আসছি, কোথাও কি রয়েছে বলছি, এটা কি রয়েছে। এবং বেস্ট অফ 5 এর যে রুলসটা রয়েছে, যেটা থার্ড সেমিস্টারে কিন্তু এফেক্টিভ হয়নি, ওটা কি ফোর্থ সেমিস্টারে এফেক্টিভ হবে, মানে প্রিভিয়াসের সেমিস্টার সিস্টেমের আগে যেরকম ছিল ওরকম, নাকি কিভাবে কি হবে, এটা জানার জন্য আমি এখানে বলেছিলাম যে গ্যাজেটেড নোটিফিকেশনে যেরকম রয়েছে, আমি এখানে সবকিছু রেফারেন্স আইডি প্রপার স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম। এবং আমি 24 ঘন্টার মধ্যেই সংসদ সভাপতির কাছে রিপ্লাই পেয়ে গেছি। আমি এটা বিভিন্ন সময়ে এই কমিউনিকেশনগুলো করে থাকি এবং খুব তাড়াতাড়ি আমি রিপ্লাই পেয়ে এই বিষয়ে করি, যাতে তোমাদের আলটিমেট বেনিফিট হয় এবং তোমরা কারেক্ট ইনফরমেশন, লেটেস্ট ইনফরমেশনটা পাও, যাতে কোনো রকম রং ডিসিশন না নিতে হয়। চলো, এই যে আমি তোমাদেরকে সমস্ত গাইডলাইন্স বা রুলস রেগুলেশনটা বলছি, এই চার্টলে যখন নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, গভর্নমেন্টের তরফ থেকে যে আমাদের গ্যাজেটেড নোটিফিকেশন বেরোয়, যখন যেমন চাকরির পরীক্ষার ক্ষেত্রে বেরোয়, কোনো নতুন রুলস এলে বেরোয়, এক্স্যাক্টলি ওই সময়ই কিন্তু এই গ্যাজেটেড নোটিফিকেশনটা কিন্তু পাবলিশ হয়েছিল। এবং এই গ্যাজেটেড নোটিফিকেশনটা তোমরা নিজেরাও গুগলে সার্চ করে দেখে নিতে পারো। সার্চ করবে দ্য গ্যাজেট নোটিফিকেশন এইচএস সেমিস্টার সিস্টেম, তাহলে তোমরা এটা পেয়ে যাবে। একটা বড় ডকুমেন্ট আর কি, লিগ্যাল ডকুমেন্ট। এখানে প্রত্যেকটা ওরকম ক্লজ ধরে রুলস অ্যান্ড রেগুলেশন বলা রয়েছে, এক্সামের কি রুলস হবে, খাতা দেখার কি রুলস হবে, রেজাল্টের কি রুলস হবে। হ্যাঁ, এটা একটা স্ক্যান কপি, তাই অতটা ভালো কোয়ালিটির পাবে না, বাট হ্যাঁ পড়ার মতো তো রয়েছে। তো এইটা আমি তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, তোমরা যারা নিজেরা পড়ে দেখতে চাও দেখে নিতে পারো। আপাতত পয়েন্টে আসি, এখানে এত কিছু বোঝার আমাদের দরকার নেই। যে জিনিসগুলো দরকার আমি বললাম, আমি আগে থেকে স্ক্রিনশট নিয়ে প্রেজেন্টেশন রেডি করে নিয়েছি, যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়। সবার প্রথমে যে রুলস হচ্ছে 9 এর যে রুলস রয়েছে, যে কারোর যদি কম্পালসারি পেপার, ইলেকটিভ পেপার আর ল্যাঙ্গুয়েজ পেপার এগুলোর মধ্যে কনফিউশন হয়ে গেলে প্রবলেম রয়েছে। একটা রিয়েল মার্কশিট, আমার মার্কশিটটাই নিয়ে দেখাই তোমাদেরকে। এটা যদি ওল্ড সিস্টেমের মার্কশিট, আমি তো আর রিসেন্টলি উচ্চ মাধ্যমিক পাস করিনি, আর এই তোমরা প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক এই সেমিস্টার সিস্টেমে দিচ্ছ, তো তোমাদের মার্কশিটটা অনেকটা এরকম হবে, সেটাও আমি পরে দেখাবো। তো আপাতত তোমরা বুঝে নাও কোনটা সাবজেক্ট পেপার, কোনটা কম্পালসারি পেপার, আর কোনটা অপশনাল ইলেকটিভ পেপার। সবার প্রথমে কম্পালসারি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে দুটো থাকে, সবারই দুটো করে ল্যাঙ্গুয়েজ থাকে, ওগুলো হচ্ছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে কম্পালসারি ইলেকটিভ, মানে তুমি যে 3টে মেন রেজিস্ট্রেশনের সময় চুজ করেছো সেই অনুযায়ী। তারপর অপশনাল ইলেকটিভ, মানে খাতায় কলমে যেটা তোমার অপশনাল বা ফোর্থ সাবজেক্ট। এর মানে এই নয় যে এইটাই তোমার ফোর্থ সাবজেক্ট হবে, ওই জন্য কোথাও ফোর্থ সাবজেক্ট এই ওয়ার্ডটাই উল্লেখ থাকে না, সব জায়গায় থেকে অপশনাল ইলেকটিভ। এই অপশনাল ইলেকটিভ রাখার বেনিফিট, কিভাবে কি মার্কশিটের সাথে সাবজেক্ট ইন্টারচেঞ্জ হবে, সবকিছু বলে দিচ্ছি, ঠিক আছে। এরপরে এর মধ্যে কি রুলস রয়েছে গ্রেস মার্ক, সেটা তোমাদের বুঝিয়ে দিই। তার জন্য আমরা আবার 9(1) চলে যাব। দেখো, ভিডিওটা একটু লেন্দি হবে, তোমরা চাইলে পরেও দেখতে পারো, এখন পজ করে নিয়ে নিজের কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাটে শেয়ার করে দিও, পরে এসে টাইম নিয়ে দেখতে পারো, বোঝার ব্যাপার রয়েছে। সবার প্রথমেই রয়েছে যেটা বললাম, 2 ল্যাঙ্গুয়েজ and 3 compulsory elective. For the reason of deficiency of less than 5% term of full marks,
যদি কোনো কারণে 5%-এর থেকে কম নাম্বার হয়ে যায়, মানে মানে যে পাসিং মার্কসটা রয়েছে ওটা যদি টোটাল মার্কসের 5%-এর থেকে কোনো কারণে ডেফিসিয়েট হয়ে যায়, ওই অন্য একটা কম্পালসারি পেপার থেকে ক্রেডিট ট্রান্সফার করার ব্যবস্থা রয়েছে। জানি সব মাথার ওপর দিয়ে যাচ্ছে, একটু বেশি জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। ধরো তোমার একটা পেপার রয়েছে, ধরো ফিজিক্স বা কেমিস্ট্রি, সায়েন্সের নিয়ে বোঝায়, বা তুমি যদি এটা এডুকেশন নাও, তোমার এখানে যে পাস মার্কস রয়েছে আউট অফ 35 বা 40 একটা পাস মার্কস রয়েছে, হয় 11 বা 12, ওইটাতে তুমি ধরো 9 পেয়ে যাচ্ছ, এবং ওইটাতে টোটাল 5%-এর থেকে যদি পাস মার্কসের থেকে কম হয়ে যায়, ডেফিসিয়েট 5% মানে তোমার 40 নম্বরের পরীক্ষা হোক আর 35 নম্বরের পরীক্ষা হোক, অ্যারাউন্ড 2 হচ্ছে তোমার 2% হচ্ছে। তো কোনো কারণে কোনো একটা সাবজেক্টে পাস মার্কসের থেকে 2 নম্বর কম হয়ে গেলে অন্য যে সাবজেক্টে তুমি সব থেকে বেশি পাবে, ওই সাবজেক্টের থেকে ওই 2 নম্বরটা এই জায়গায় গ্রেস হিসাবে যোগ হয়ে তোমার এই সাবজেক্টটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। খুব ভালো সেমিস্টার সিস্টেমের এই একটা রুলস আমার খুব ভালো লেগেছে। বাকি যাই লাগুক, এটা কিন্তু আগের নিয়মে ছিল না। আগের নিয়মে ফেল মানে ফেল, এই সাবজেক্টে ফেল, কোনো গ্রেস মার্কস বা এরকম কিছু থাকতো না। এইবারে যে সিস্টেমটা, এটা কিন্তু একটা দারুণ সিস্টেম। তোমার যদি কোনো একটা পেপার ধরো খারাপ হয়ে যাচ্ছে, এবার যদি কারোর যদি ফিজিক্সে ব্যাক হয়ে যায়, তার কিন্তু অলমোস্ট কেরিয়ার ওখানেই স্টপ হয়ে যাবে। সে কিন্তু সায়েন্স নিয়ে আর এগোতে পারবে না, না সে ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারবে, না সে মেডিকেলে যেতে পারবে, না সে একটা ভালো অনার্স করতে পারবে। তো এই জিনিসটা প্রবলেম। বাট তুমি যদি একটা পাস করে যাও, পাস করে গেলে কিন্তু তোমার আবার অনেক স্কোপ খুলে যাবে, সেটা ব্যাপার নয়। তো এই জায়গাটাতে এই সেমিস্টার সিস্টেমের হিউজ বেনিফিট। কোনো কম্পালসারি পেপারে যদি তুমি কোনো কারণে 2 নম্বর কম পাও, মানে পাস মার্কসের থেকে 2 নম্বর কম পাও, যদি 12 নম্বরের পরীক্ষা 12তে পাস হয়, তাহলে ধরো কোনো ক্ষেত্রে 10-এ আটকে গেছো, বা যদি 11তে হয় কোনো কারণে 9-এ আটকে গেছো, সেক্ষেত্রে অন্য বাংলা, ইংরেজি বা আর্ট যে দুটো সাবজেক্ট রয়েছে, টোটাল বাকি যে 4টে সাবজেক্ট রয়েছে সেখানের থেকে তুমি যেইটাতে বেশি পাবে, যদি ধরো ইংরেজিতে তুমি 32 পেয়েছো আর বাংলাতে তুমি 35 পেয়েছো, তো তোমার বাংলা থেকে এখান থেকে 2 নাম্বার মাইনাস হবে, এই 2 নাম্বারটা এসে তোমার যেই সাবজেক্টে ফেল হয়ে গেছিল ওইটাই যোগ হয়ে এই সাবজেক্টটা পাস করে যাবে, আর এইটা ধরো 35-এ তখন 33 হয়ে যাবে। এইভাবে তোমার এই প্রথম রুলস যেটা 9-1, এটা কিন্তু এইটাই বলেছে, এবং এইটাই ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে গ্রেস মার্কসের রুল খাটবে। তাই এইটা বলা যায় যে কোনো স্টুডেন্ট যদি একটা সাবজেক্টে কোনো কারণে কম বা ফেলের চান্স থাকে, সে ফেল করবে না। তবে হ্যাঁ, সে যদি কিছুই না লিখে আসে, এটা কিন্তু ওই যে লেস দ্যান 5%টা, মানে ওই 1 নাম্বার 2 নাম্বারের জন্য যদি আটকে যায়, তখনই এটা খাটছে। এই যে প্রোভাইডেড দ্য মার্কস উইল বি ডিডাক্টেড অনলি ফ্রম দ্য কম্পালসারি থিওরি পেপার, নট অপশনাল ইলেকটিভ। কম্পালসারি অন্য কোনো পেপার থেকে যেটাতে হাইয়েস্ট মার্কস সিকিউর করবে, সেখান থেকে ট্রান্সফার করে পাস করিয়ে দেওয়া হবে। এইটার 9A রুল চলে গেল। এরপর 9-2 এর রুলটা একটু দেখো। হু ক্যান নট ডিক্লেয়ার পাস, মানে কারা কারা পাস হিসাবে গণ্য হবে না, কারা কারা ফেল হবে। যদি কেউ পরীক্ষাতে অ্যাবসেন্ট হয়, তাহলে তো পুরোপুরি ভাবে ফেল। ফেলিওর ইন অবটেনিং দ্য মিনিমাম পাস মার্কস ইন এ কম্পালসারি ইলেকটিভ বাট হ্যাজ মিনিমাম পাস মার্কস ইন দ্য অপশনাল ইলেকটিভ সাবজেক্ট শ্যাল বি ডিক্লেয়ার্ড পাস। মানে কেউ যদি তার ফাইনাল ক্ষেত্রে, এটা তো প্রথম একটা 9A রুল হিসাবে তাকে পাস করিয়ে দেওয়া হলো, এবার তোমাদেরকে মার্কশিটে এসে বোঝাই, এবার আরো ভালো করে বুঝতে পারবে জিনিসটা। পুরো ভিডিওটা দেখো, মন দিয়ে দেখো, অনেক কিছু শিখতে পারবে, পরে নিজেদের ভাই বোনেদেরও গাইড করতে পারবে যদি অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝো। যে তুমি ধরো এইভাবে পাস করে গেলে কোনো একটা সাবজেক্টে, এই গ্রেস মার্কস চেঞ্জ করে কোনো একটা সাবজেক্টে পাস করে গেলে, এমন যদি কন্ডিশন হয়, আমি কিন্তু এটা বললাম, এটা কিন্তু লেস দ্যান 5%, লেস দ্যান ইকুয়াল টু 5% যদি হয়, মানে 2 নাম্বারের মতো যদি তোমার কেস হয়, তখনই শুধুমাত্র এটা কার্যকরী হবে। কারণ যদি 5 মার্কস ডিফিসিয়েন্স হচ্ছে, ধরো কেউ এই ম্যাথের মধ্যে একটা সাবজেক্টে 40-এর মধ্যে 12তে পাস, আর সেখানে তুমি পেয়ে গেছো মাত্র 6 নাম্বারের ডিফারেন্স হচ্ছে, তাহলে তো তুমি ম্যাথে পুরো ফেল। সেক্ষেত্রেও সে পাস করে যাবে যদি সে তার অপশনাল ইলেকটিভটাই পাস করে যেতে পারে, তখন তার এই সাবজেক্টটা বাদ দিয়ে বাকি 5টা নিয়ে রেজাল্ট করা হবে। এইটাই হচ্ছে বেনিফিট 4th সাবজেক্ট রাখার, এইটাই বেনিফিট অপশনাল ইলেকটিভ রাখার, যেটা আগের নিয়মেও ছিল, এই বছর আছে। যে যদি কারণে তোমার কোনো একটা মেন পেপার খারাপ হয়ে যায় বা ফেল হয়ে যায়, তোমার কিন্তু তখন অপশনাল ইলেকটিভটা কিন্তু এসে সাপোর্ট হয়ে দাঁড়াবে এবং তোমাকে পাস করিয়ে দেবে। হ্যাঁ, এটা সাবজেক্ট ইন্টারচেঞ্জ হবে না, সেটা আমি বলছি, সাবজেক্ট কিন্তু ইন্টারচেঞ্জ হবে না, কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকটা থেকে পাস করে বেরিয়ে যাবে, তোমাকে আর একটা বছর কিন্তু অপেক্ষা করতে হবে না, বা পরের বছর আর পরীক্ষা দিতে হবে না। এবার কেউ যদি চাইছো, এটা তো দেখো বেসিক রুলস চলে গেল, এবার কেউ যদি বলো না আমি কাউন্সিলের নিয়ম মানছি না,
আমি অঙ্কে ফেল করেছি, আমার নম্বরটা কম হয়ে গেছে, আমি পরের বছর পরীক্ষা দিয়ে অঙ্কে 100 পেয়ে দেখাবো বা 40-40 পেয়ে দেখাবো, যাতে আমার সারা জীবন নম্বরটা বেশি থাকে। সেক্ষেত্রে আবার সে কাউন্সিলকে চ্যালেঞ্জ করে তার কারেন্ট মার্কশিটটা স্যারেন্ডার করে দিতে পারে, যে নতুন করে পরের বছর আবার পরীক্ষায় বসে তার নম্বর বাড়াতে পারে। এটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। চলো, এরপরে তুমি এবার নিজে চাইলে নিজের ইচ্ছে মতো কোনো রুলস নিতে পারো না, যে আমি এইভাবে আমার ক্রেডিট ট্রান্সফার করাবো না, আমি বাংলার নম্বরটা আমি আমার ফিজিক্সে ট্রান্সফার করে পাস করবো না, আমি আমার ফোর্থ সাবজেক্টটা থেকেই নিয়ে টোটাল করে নেবো। এটা কিন্তু হবে না। স্টেপ বাই স্টেপ রুলসগুলো খাটবে। প্রথমে দ্য বেনিফিট অফ রেগুলেশন 1, যেটা আমি বললাম, প্রথমে গ্রেস মার্কস দিয়ে কাউকে যদি পাস করিয়ে দেওয়া যায় সেটাই হবে। গ্রেস মার্কস দিয়ে কাউকে পাস করানো না গেলে তারপরে তাকে ফোর্থ সাবজেক্ট দিয়ে পাস করানো হবে, তারপরেই 9-2টা খাটবে। কোনো একজন স্টুডেন্ট একই সঙ্গে দুটো বেনিফিট পাবে না, যে 9-1টাও নেবো আবার 9-2টাও নেবো, ওইটা নয়। যে কোনো একটা বেনিফিট পেয়েই তোমাকে পাস করানো হবে প্রায়োরিটি অনুযায়ী। যদি তোমাকে গ্রেস মার্কস দিয়ে পাস হয়ে যাচ্ছে তাহলে গ্রেস মার্কস দিয়ে পাস হয়ে যাবে, তাহলে এই অপশনালের সাথে বা ফোর্থ সাবজেক্টের সাথে ঝামেলা নেই। আর যার ওই প্রথম রুলসটা খাটবে না তাকে অপশনাল দিয়ে পাস করিয়ে দেওয়া হবে, এবং তারপরে 1-2-3 যে রুলসগুলো রয়েছে এই হিসাবে সেইভাবে হবে। তো এই চলে গেল তোমার বেসিক পাস ফেলের রুলস বলতে পারো, গ্রেস মার্কসের রুলস। এরপরে বেস্ট অফ 5 নিয়ে আমি আসছি। যারা যারা ফোর্থ সাবজেক্ট রাখে না না, তারা কত বড় রিগ্রেট করে, কত বড় ভুল করে এই রেজাল্টের সময় বোঝা যায়। এই জন্য কাউন্সিল আবার 10 নম্বর করে একটা পয়েন্ট করে দিয়েছে, বেনিফিট অফ অ্যাপিয়ারিং ইন অপশনাল ইলেকটিভ। ফোর্থ সাবজেক্ট রাখা, অপশনাল ইলেকটিভ রাখার বেনিফিট বলা হয়েছে, যে কোনো কারণে তোমার নম্বর কম হয়ে গেলে সে কিন্তু এসে সাপোর্ট হয়ে দাঁড়াবে। তোমার মার্কসটাকেও শেষমেশ কিভাবে গ্র্যান্ড টোটালে এফেক্ট পেয়ে বাড়াবে সেটা যেমন দেখাবো, তার পাশাপাশি এরকম রুলস রেগুলেশনটা দেখো, তুমি একটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে বেশি, কিন্তু তুমি বেনিফিটটা কতটা পাচ্ছ বুঝতে পারছো? এটা কিন্তু একটা আলাদা করে টোটাল পয়েন্ট করে দিয়েছে, যেটা আমি বলে দিলাম। চলো, এরপরে যেটা আমি বললাম একটা প্র্যাকটিক্যাল মার্কশিট দিয়ে রেজাল্টটা দেখিনি, এটা হচ্ছে মেলের স্ক্রিনশট, যেটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দিয়েছিলাম। তোমরা যারা আমাদের এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করোনি, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে যাবে অবশ্যই, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। কারণ ধরো এই ভিডিও বানাচ্ছি, একটু দেরি হয়, কোনো সময় আসতে দেরি হয়, এই এমার্জেন্সি আপডেট, কোনো ইম্পর্টেন্ট আপডেটগুলো না সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, তোমরা পেয়ে গেলে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা স্ট্যাটাস সেকশনে এসে ওখানে দেখবে চ্যানেলের সার্চ করার অপশন থাকে, তো ওখানে এসেও এই এডুটিপস নামটা দিয়ে সার্চ করবে, তাহলেও আমাদের চ্যানেল চলে আসবে। অনেক বড় চ্যানেল, তোমাদের ভালোবাসাতেই হয়েছে, প্রায় 1,14,000 স্টুডেন্ট আছে। চলো, এই চ্যানেলে জয়েন করে যাও, লিঙ্ক ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। নেক্সট যেটা আমরা আসবো এরপর বেস্ট অফ 5 এর রুলসটাতে আসবো। বেস্ট অফ 5 এর রুলসটা রয়েছে ওই রেগুলেশনই 12 নম্বর পেজের 5 নম্বর ক্লজ। দ্য গ্র্যান্ড টোটাল অফ এ ক্যান্ডিডেট উইল বি ক্যালকুলেটেড বাই কনসিডারিং দ্য হাইয়েস্ট মার্কস অফ 5 সাবজেক্টস। এরপর বলবে দাদা আমি থার্ড সেমিস্টারে বায়োলজিতে সবচেয়ে কম পেয়েছিলাম, আবার এই সেমিস্টারে আমি বায়োলজিতে ভালো নম্বর পেয়ে গেছি, আমার ম্যাথে কম হয়ে গেছে, তাহলে কি আমার ওই সেমিস্টারে সব থেকে বেশি মার্কসটা নেওয়া হবে নাকি এই সেমিস্টারে সবচেয়ে বেশি মার্কসটা নেওয়া হবে? বুঝতে তো পারছি বেস্ট অফ 5 নেওয়া হবে, কিন্তু কিভাবে নেওয়া হবে? বা আমি ওই সেমিস্টারে সংস্কৃতে সবচেয়ে কম পেয়েছিলাম, এই সেমিস্টারে আমি সংস্কৃতে বেশি পেয়ে গেছি, অন্য একটা সাবজেক্ট এডুকেশনে কম পেয়ে গেছি, তাহলে আমার কি ওর বেশিটা নেওয়া হবে আবার এর বেশিটা নেওয়া হবে, এইভাবে নেওয়া হবে? বেস্ট অফ 5 এর রুলসটা বলছে টোটাল তোমার মার্কসের টোটাল যে ক্যালকুলেটেড মার্কস হবে, বা ক্যালকুলেটেড মার্কস মানে বোঝাচ্ছি কাউন্সিলের নিয়ম অনুযায়ী তোমার ফোর্থ সাবজেক্ট কোনো একটা সেমিস্টারের হিসাবে ডিসাইড হবে না। হতেই তো পারে তোমার ওই সাবজেক্টটাতে প্রথমবারে তো প্রজেক্ট প্র্যাকটিক্যাল যুক্ত হয়নি, এইবারে প্রজেক্ট প্র্যাকটিক্যাল যুক্ত হয়ে তুমি বেশি পেয়ে গেলে। ম্যাথে তোমার 20 নাম্বার প্রজেক্ট, ফিজিক্সে তোমার 30 নাম্বার প্র্যাকটিক্যাল, তো এমনিতেই তুমি 10 নাম্বারের অ্যাডভান্টেজে রয়েছো। তো কাজেই শুধু একটা সেমিস্টারের নাম্বারে কিন্তু তোমার প্রজেক্টের বা প্র্যাকটিক্যালের নম্বরটা যেহেতু থাকছে না, ওর হিসাবে বেস্ট অফ 5 বা ফোর্থ সাবজেক্ট ডিসাইড হবে না। বেস্ট অফ 5টা ডিসাইড হবে তোমার টোটাল মার্কস ধরে। টোটাল মার্কস মানে তোমার অড সেমিস্টারের মার্কস, মানে তোমার থার্ড সেমিস্টারের মার্কস, তোমার ফোর্থ সেমিস্টারের মার্কস এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের মার্কস, তিনটে মার্কস মিলে একটা টোটাল মার্কস করা হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। দিয়ে সেইগুলোর মধ্যে তুমি যেই 5টাতে বেশি পাবে, সাপোজ বাংলাতে তুমি এই সাবজেক্টে পেয়েছো 35, 40-এর মধ্যে 35, এটা তো 40-এর মধ্যে 35, এটাই 20 দিয়ে হচ্ছে 90। ইংরেজিতেও তুমি 32, 33, 20, এটা নিয়ে হচ্ছে 85। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের যে ম্যাথের ধরো 20 রয়েছে, ম্যাথে 90 হয়েছে, ফিজিক্সেও 90 হয়েছে, কেমিস্ট্রিতেও 90 হয়েছে, এখানে সব নাম্বারগুলো আমার ইকুইভ্যালেন্ট নেওয়া হয়ে গেছে। ধরো তুমি এখানে কম পেয়েছো, এখানে ধরো তোমার ফিজিক্সটা একটু খারাপ হয়েছে, টোটাল এখানে হচ্ছে তোমার 70, এটা আরো ভালো বোঝানো যাবে। তাহলে তখন তোমার
আবার বায়োলজিতে তোমার এখানে বেশি হয়ে গেছে, তখন বেস্ট অফ 5 এর রুলস অনুযায়ী তুমি যেই 5টাতে বেশি পাবে সেই 5টাকে ক্যালকুলেট করে এখানে গ্র্যান্ড টোটাল করা হবে, ঠিক আছে? কোথাও লেখা থাকবে না যে তোমার অপশনাল ইলেকটিভের সাথে এইভাবে বেস্ট অফ 5 নেওয়া হলো, গ্র্যান্ড টোটালে ডাইরেক্ট রিফ্লেক্ট করবে। এটা হচ্ছে দেখো একটা অরিজিনাল মার্কশিট, আমার নিজের মার্কশিট। দেখো আমার ম্যাথের নম্বরটা কমে গেছিল 83, আবার আমার বায়োলজিতে নম্বর এসেছে 92। আমার ম্যাথ কিন্তু মেন সাবজেক্ট ছিল, কম্পালসারি ইলেকটিভ ছিল, বায়োলজি আমার অপশনাল ছিল, কিন্তু আমার যখন টোটাল করেছে আমার কিন্তু ম্যাথটা ছেড়েছে বা ম্যাথটা বাদ দিয়েছে কোথাও লেখা নেই। টোটাল বায়োলজির নম্বরটা ধরে নিয়ে এখানে টোটাল করেছে 461 আউট অফ 500। এখানে আমার ম্যাথ আমার কোনো জায়গায় যদি লাগে, যাদের মার্কশিটটা যখন দেখাতে যাব ম্যাথ যেখানে লাগবে তারা ম্যাথের নম্বর নিয়ে দেখবে, যাদের লাগবে না তারা টোটাল গ্র্যান্ড টোটাল লাগবে, যেখানে বলে যে এইচএসে কত পেয়েছো সেটা তখন এইটাই তুমি বলবে, তোমার যেটা গ্র্যান্ড টোটাল হবে তুমি ওইটাই সব জায়গায় বলবে। যদি কোনো ক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক নম্বর লাগে তখনই তুমি ওটা করবে, আদারওয়াইজ এইভাবেই তোমার বেস্ট অফ 5 এরটা হবে। 3টে সেমিস্টার 3 সেমিস্টার 4 প্রজেক্ট প্লাস প্র্যাকটিক্যাল যেটা রয়েছে টোটাল মিলে যেই 5টাতে তুমি বেশি পাবে সেই 5টাতেই তোমার গ্র্যান্ড টোটাল হবে, সেইটা অনুযায়ী তোমার রেজাল্ট র্যাঙ্কিং সবকিছু ওই হিসাবে হবে, এবং সেটাই কিন্তু কাউন্সিলের এই রুলসটা বলছে। ওভারঅল গ্রেড উইল বি ক্যালকুলেটেড বেসড অন দ্য ফাইনাল পার্সেন্টেজ স্কোর। টোটাল যে গ্রেড ওটা ওই হিসাবেই হবে, ওই 100-র মধ্যে ক্যালকুলেট হবে, কারণ কোনোটা 35 নাম্বারে কোনোটা 40 নাম্বারে, তো ইকুইভ্যালেন্ট হবে না, না সমতুল্য হচ্ছে কি করে? সমতুল্য হচ্ছে সবগুলো একসঙ্গে করে 100-র মধ্যে যদি ক্যালকুলেট করা হয় তখনই সমতুল্য হচ্ছে। তো মোটামুটি আমরা সব জিনিসই বুঝিয়ে দিলাম, তারপর কনক্লুশনে আসছি, একটু ছোট করে বলে দিই। 9(1) এর রুল বলছে আমাদের গ্রেস নম্বর থাকবে, যেটা সব থেকে বেশি অন্য কোনো সাবজেক্টে পাওয়া যাবে, সেইটা থেকে যেই সাবজেক্টটা আমি ফেল করছি, যদি 2 নাম্বার 1 নাম্বারের জন্য ফেল করি এটা তখনই কার্যকরী হবে, সেখান থেকে ট্রান্সফার করে ওই সাবজেক্টে পাস করিয়ে দেওয়া হবে, ওই সাবজেক্ট থেকে 2 নাম্বার কমে যাবে, এই সাবজেক্টে ক্রেডিট হয়ে সাবজেক্টে পাস করে যাবে, তুমি উচ্চ মাধ্যমিক পাস করে যাবে। দ্বিতীয় রুলস আমাদের বলছে কোনো ক্ষেত্রে আমি অপশনাল ইলেকটিভটাতে ধরো মেন সাবজেক্টে যাহা ফেল করেছি, একদম ফেল, ওই 1 নাম্বার 2 নাম্বার না, একদম বড় সড়ো গোল্লা খেয়ে গেছি, তখন আমার অপশনাল ইলেকটিভটাকে ধরে পাস করে দেওয়া হবে। মার্কশিটে ওই সাবজেক্টটাতে ফেল লেখা থাকবে, মানে ফেল মানে নীল লেখা থাকবে, কিন্তু আমি উচ্চ মাধ্যমিকটা পাস করে যাব, আমাকে পরের বছর আর অ্যাপিয়ার করতে হবে না। তারপর ধরো আমি এখানে ফিজিক্সে ফেল, ফিজিক্স আমার সাবজেক্টটাই এখানে থাকবে না, মানে থাকবে এখানে নীল লেখা থাকবে, ঠিক আছে, কিন্তু আমি এই 5টাকে ধরে তখন পাস করে উচ্চ মাধ্যমিকটা পাস করে যাব, আমাকে আর পরের বছর রিপিট করতে হবে না। হ্যাঁ আরে হ্যাঁ, আমি হয়তো ওই সাবজেক্টটা নিয়ে অনার্স করতে পারবো না, কোনো জায়গায় এগোতে পারবো না, কিন্তু আমি উচ্চ মাধ্যমিকটা পাস করে যাবো, আমার একটা ইয়ার লস হবে না, আমার অন্য কিছু হবে না। তো এইটাও চলে গেল দ্বিতীয় রুল। আর তৃতীয় রুল আমি বেস্ট অফ 5টা বলে দিলাম, যে টোটাল 100 নাম্বারের মধ্যে বেস্ট অফ 5 হবে, প্রত্যেকটা সাবজেক্টের 100-র মধ্যে বেস্ট অফ 5 হবে, কোনো একটা 3rd সেমিস্টার বা 4th সেমিস্টারের হিসাবে বেস্ট অফ 5 হবে না। তোমাদের যদি এখনো কোনো প্রশ্ন থাকে তুমি কমেন্ট করে লেখো, আমি নিজে চিরঞ্জীব স্যারের সাথে ফাইনাল কনফার্মেশন ইমেল নিয়েই এই ভিডিওটা বানাচ্ছি। সরাসরি এই যে গাইডলাইন্সটা রয়েছে এটা তোমরা ইন্টারনেটেও পেয়ে যাবে, বা আমি তোমাদেরকে বললাম আমি টেলিগ্রামেও দিয়ে দেবো। তার পাশাপাশি তোমরা এরপর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষের পরে কেরিয়ার গাইডেন্স, কলেজ অ্যাডমিশন অনেক কিছু দরকার, তোমরা গুগলে এসে এডুটিভ সার্চ করবে, আমাদের ওয়েবসাইটে তোমরা অনেক তথ্য ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে? যেমন ধরো তোমাদের কি কি কেরিয়ার এন্ট্রান্স এক্সাম রয়েছে, কি কি যারা নতুন কোনো কোর্সে অ্যাডমিশন নেবে, পাশাপাশি যারা ধরো গভর্নমেন্ট জবের প্রিপারেশন করবে, সব কিছু তথ্য রয়েছে আমাদের ওয়েবসাইট বা অ্যাপ, অবশ্যই ইনস্টল করে নিও, এই অ্যাপ বা ওয়েবসাইটে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। তার পাশাপাশি এই ভিডিওটা সমস্ত বন্ধুদের শেয়ার করার দায়িত্ব রইল তোমাদের, যাতে প্রত্যেকে সঠিক তথ্যটা জানতে পারে। অলমোস্ট ধরতে পারো 95% ছাত্রছাত্রী এই পরীক্ষায়, সেমিস্টার পরীক্ষায় ফেল করবে না। ফেল তারাই করবে যারা আগের সেমিস্টার থেকে কোনোভাবে সাপ্লি পেয়ে এসেছে, সেই সাপ্লিতেও যদি সে আবার ফেল করে তাহলে ফেল হবে। এই যে এত রুলস, এত রেগুলেশন, এটা কিন্তু শুধুমাত্র 4th সেমিস্টারের পরীক্ষাতেই প্রযোজ্য। কেউ যদি 3rd সেমিস্টার থেকে সাপ্লি পেয়ে আসো তার ক্ষেত্রে কিন্তু এই কোনো রুলস, কোনো গ্রেস মার্কস কিন্তু ওখানে নেই, পরিষ্কারভাবে এটা বলে দেওয়া রয়েছে, যেটা শুধুমাত্র সেমিস্টার 4-এ অ্যাপ্লিকেবল হবে, আর 11-এর ক্ষেত্রে সেমিস্টার 2-তে। 3rd সেমিস্টারে কেউ যদি সাপ্লি পেয়ে যাও তার ক্ষেত্রে এই রুলস, এই পাসিং রুলস কোনো অ্যাপ্লিকেবল হবে না, তাকে পুরো নিজের হার্ডওয়ার্ক করে পাস করতে হবে, না হলে কিচ্ছু করার নেই। ওই জন্য আমি বারবার বলি ভাই কোনো না কোনোভাবে পাস করে বেরিয়ে যাও, এই চক্রব্যূহ থেকে বেরিয়ে যাও। একবার আটকে গেলে কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না, যা আমাদের কারেন্ট পরিস্থিতি, যা নিয়ম কানুন আসছে, যা সরকারের মনোভাব দেখা যাচ্ছে,
যাই হোক আর বিস্তারিত যাচ্ছি না, তোমাদের কোনো সমস্যা থাকলে বললাম কমেন্ট করে দিও, আর এই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দিও। এডুটিপ সবসময় তোমাদের পাশে ছিল, আছে, থাকবে। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।